স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। বিচারের আশায় দিন গুনতে গুনতে অবশেষে নিজের জীবনের ইতি টানলেন জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া। 18 মার্চ ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। শায়িত করা হবে বাবার পাশে। জীবন যন্ত্রণা সইতে না পেরে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিলেন ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের শেকেরটেক এলাকার ভাড়া বাসায় আত্মহননের চেষ্টা করেন তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। 24 ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির দাবি জানান স্বজনরা। এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই, কেন ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে না। রবিবার সকালে ময়নাতদন্ত শেষে তার নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাবর রোডের আঞ্জুমানে মহিদুলে। সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীতে নেয়ার কথা। এদিকে লামিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। কান্নায় মূর্ছা যাচ্ছে তার দাদি। এমন অমানবিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নানির দ্বারে বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই, আর বাহে তো মরছে শ্রাবণ মাসে। আরো কিছু আসামি আছে, তারা ধরাছোঁয়ার বাইরে এবং তারা আইনের আওতায় আনছে না। তারা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে। যারা এই দুর্ঘটনা ঘটাইছে, যাদের জন্য আজকে ওর জীবন দিল, তাদের জন্য শাস্তি হবে। পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে সমাহিত করা হবে লামিয়াকে। তার শেষ যাত্রায় পাশে থাকতে ও পরিবারের সাথে সাক্ষাৎ করতে পটুয়াখালীতে যাচ্ছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। আমরা কথা বলবো তার সাথে। মহিবুল্লাহ, লামিয়ার এভাবে চলে যাওয়া আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ নিয়ে লামিয়ার স্বজনরা কি বলছেন আমাদের জানাবেন। এবং সকলেই কিন্তু সহযোগিতা জানাতে এবং লামিয়াকে একবার দেখার জন্য কিন্তু এখন পর্যন্ত এই পটুয়াখালীর বাড়িতে কিন্তু লামিয়ার মরদেহ এসে পৌঁছেনি। বর্তমানে ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে কিন্তু রয়েছে তার মরদেহ। আমাদের সাথে রয়েছে এনসিপির একজন সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক রবিউল ইসলাম। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আপনারা তো এসছেন সকাল থেকে, কেমন দেখছেন, কি দেখছেন, কখন লাশ এসে পৌঁছাবে একটু জানাবেন। লাশ মানে পথে আছে। আমরা মানে গত 18 মার্চ যখন এই লামিয়া ধর্ষণের শিকার হয়, তখন আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ভাই এখানে আসছিলেন, তখন আমরাও এখানে আসছিলাম। আজকে সকাল থেকে আমরা এখানে আসি, এখানে দেখভাল করতেছি। বর্তমানে লামিয়ার কবরস্থানের কাজ চলতেছে। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দ্রুতই তৈরি হবে জুলাই সনদ, এমন আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এই সনদে অংশীজনদের মতামত স্থান পাবে বলে প্রত্যাশা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলা হয়। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সাকি বলেন, ঐক্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। আলী রিয়াজ বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই সংস্কার প্রচেষ্টা। এই ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য।
চাইলে সুন্দরবন কিংবা বান্দরবান যাকে যখন খুশি সেখানেই বদলি করতে পারে আইন মন্ত্রণালয়। আর মন্ত্রণালয়ের এই সীমাহীন ক্ষমতার নেপথ্যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এমন মত দিয়ে আইনজীবীরা বলছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতিকে দেয়া অবারিত ক্ষমতার সংশোধন প্রয়োজন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরের ক্ষমতা সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং তিনি সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তা সম্পাদন করিবেন। আইনজীবীদের মতে স্বাধীনতার পর ৫ দশক রাষ্ট্রপতিকে দেয়া ১১৬ অনুচ্ছেদের ক্ষমতা কাজে লাগিয়ে অধস্থন আদালতকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি সরকার। যখন যে সরকার থাকে তারা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেন না। আমরা এরকমও দেখেছি গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেয়া, একটি মামলার উপর দিক থেকে ওহী নাজিল হওয়া এবং বদলির ক্ষেত্রে সুন্দরবনে বান্দরবনে পাঠিয়ে দেওয়া, ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা, এই যে খড়গহস্ত, এই খড়গহস্ত আইন মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এমনও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের জিএ কমিটির মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে যে এই ১০ জন জজকে অমুক জায়গায় ট্রান্সফার করো আর এই ১০ জনকে অমুক জায়গায় করো। তখন মিনিস্ট্রি যাদেরকে পছন্দ হয়েছে ওনাদের ফাইলটা প্রসিড করেছে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পরেই, আর যাদেরটা পছন্দ হয় নাই তাদের ফাইল ৬ মাসেও প্রসিড করে নাই। এদিকে দ্রুত আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে পৃথক সচিবালয় বিচার প্রার্থীদের কতটা সুফল দিবে তা নিয়ে সংশয়ে আইনজীবীরা। মোরওভার 116 লিগালি একটা বার, যেহেতু রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি যেহেতু সরকারের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে লিঙ্ক থাকে এবং যেহেতু মিনিস্ট্রির অধীনে রাষ্ট্রপতির নামে তারা কাজটা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে 116টা অবশ্যই একটু প্রতিবন্ধকতা হয়। ১১৬ অনুচ্ছেদই মূল বাধা, কারণ ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি এটা রুলস অফ বিজনেসের আওতাধীন করে আইন মন্ত্রণালয়কে এই ক্ষমতা দিয়েছেন। ১১৬ দূর হয়ে গেলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ভিন্ন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা দরকার এবং হবে বলে আমি মনে করি। এমন বাস্তবতায় ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেন ১০ আইনজীবী। শুনানি নিয়ে রুল জারির পর পরিবর্তন হয় আদালত। বর্তমানে একটি দ্বৈত বেঞ্চে চলমান রয়েছে সেই রুলের শুনানি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উড়োজাহাজের ভাড়া কমানোর নামে গ্রুপ টিকিট কাটার পদ্ধতি বাতিল করে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এতে আপাতত চাহিদা কম থাকে এমন সময়ে দাম খানিকটা কমলেও শঙ্কা তৈরি হয়েছে ভরা মৌসুমে দাম নাগালের বাইরে চলে যাওয়ার। এজেন্টরা বলছেন, অগ্রিম এবং গ্রুপ টিকিটিং বাতিল হলে এয়ারলাইন্সগুলোর আর্থিক ঝুঁকি বাড়ে। এই অবস্থায় বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা কমে যেতে পারে, আর তাহলে আগামী দিনে টিকিটের দাম লাগাম ছাড়া হওয়ার শঙ্কা আছে। তবে মন্ত্রণালয় বলছে আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে। বিশ্বব্যাপী উড়োজাহাজের টিকিট বিক্রির একটি স্বীকৃত পদ্ধতি গ্রুপ বুকিং। এ পদ্ধতিতে এজেন্টরা ফ্লাইট শিডিউল তৈরি হওয়ার পরপরই প্রায় ৬ মাস আগে থেকেই উড়োজাহাজের নির্দিষ্ট সংখ্যক টিকিট কম দামে কেটে নিতে পারেন, যা পরবর্তীতে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। বাংলাদেশেও এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে তা বাতিল করা হয়। একই সঙ্গে বুকিং দেয়া টিকিট ৭২ ঘন্টার মধ্যেই কাটার নির্দেশনাও দিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল এয়ারলাইন্সের স্বীকৃত প্রতিনিধি বা জিএসএ কারসাজি করে টিকিটের দাম বৃদ্ধি করে। তবে গ্রুপ টিকিট বুকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন তারা। কোনো কিছুই নাই যে জিএসএর ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে বা এই করতে পারে। এখানে জিএসএর কোনো কিছুই না। 18 বছর আগেও আমি 250 থেকে 300 ডলারের মধ্যে টিকিট সেল করতাম, এখনও 250 থেকে 300 ডলারের টিকিট সেল করতেছে। জাস্ট অনলি এখানে যেটা হয়েছে বাংলা টাকায় প্রাইসটা বেড়ে গেছে। এজেন্টরা বলছেন, অফ সিজনে এমনিতেই টিকিটের দাম কমে আসে, আবার চাহিদার বিপরীতে দাম বাড়বেই। অ্যাডভান্স বুকিং যেহেতু না থাকবে, তখন আমাদের পারিপার্শ্বিক দেশগুলি ওরা সস্তায় টিকিটগুলি নিয়ে নেবে, যাতে আমাদের প্যাসেঞ্জাররা হয়তো বেশি দামের প্রাইস টিকিট কিনতে হতে পারে, যেহেতু অলরেডি সব লো ফেয়ার প্রাইস বুক বাই আদার কান্ট্রিজ। একই শঙ্কার কথা বলছেন ওমরা এজেন্টরাও। তারা বলছেন, গ্রুপ ওমরার ক্ষেত্রে অনেকেরই ভিসা হয় শেষ মুহূর্তে। এখন গ্রুপ বুকিং বন্ধ হলে একই প্যাকেজে এক ওমরা যাত্রীকে টিকিট কাটতে হবে ভিন্ন রেটে। এখানে কেউ সিন্ডিকেট করতেছে কিনা, যার প্রয়োজন নাই সে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেছে,
এই মনিটরিংটা যদি মজবুত করা হয় তাহলে এইটা যাত্রীদের জন্য এবং আমাদের দেশের জন্য সবার জন্য সুবিধা হবে বলে সব পক্ষের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত পুনঃবিবেচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আটাবের প্রতিনিধি, হাবের প্রতিনিধি সবাই আছেন। ওনাদের বক্তব্য সবকিছু মিলিয়েই সরকার সিদ্ধান্তে যাবে। এই সংক্রান্ত টাস্ক ফোর্সও কাজ করছে। গ্রুপ বুকিং বাতিল হওয়ায় এখন প্রতিবেশী দেশগুলো যদি আগেই কম দামের টিকিট বুকিং করতে শুরু করে তাহলে আগামী মৌসুমে বাংলাদেশ থেকে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বাড়ার শঙ্কা আছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো আজ সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ঢাকার পর দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হচ্ছে সিলেট। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড ফ্লাইট স্পেনের উদ্দেশ্যে 70 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং লেবেল ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ভারতের 7 সিস্টার নর্থ ইস্ট পূর্বাঞ্চল তারাও আমাদের পোর্ট ইউজ করতে পারে, তারাও বেনিফিট হতে পারে। সেই জন্য আপনাকে আগে বলতে সাপে বর, তারা সাপ দিছে, আমরা বর পাইছি, তারাও একদিন আসতে পারে। আমরা তখন বলবো, আমি মনে করি আমার দেশ, আমার জনগণ, আমার জাতি মোস্ট ওয়েলকাম বলবে। ইউরোপিয়ান দেশগুলোতে বা যুক্তরাজ্যে প্রবেশের জন্য যে RH3 প্রটোকল, সিকিউরিটি প্রটোকল মানতে হয়, সেরকম প্রটোকল মানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্টেশন। তার এর ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে আমরা যদি যথাযথভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এপিএস এবং সরকারের ভেতরের দুর্নীতির প্রতিবাদে দুদকের সামনে সমাবেশ করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সকালে 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হন পরিষদের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে তারা দুদক কার্যালয়ে যান, সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে একটি স্মারকলিপি দেওয়া হয়। যুব অধিকার পরিষদ নেতারা বলেন যে 2 উপদেষ্টাদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তাদের দুর্নীতির অভিযোগ এসেছে, আমরা সততার সত্ত্বে এবং তাদের সততা প্রমাণের জন্য তাদেরকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আমরা একটাই দাবি জানাবো, এই উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিতে হবে। রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুবাকাত। 2 কার্ডিনালই দরিদ্র এবং প্রান্তিক মানুষের স্বার্থে পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তারা প্রফেসর ইউনুসের কাজের প্রশংসা করেন, তাকে প্রয়াত পোপের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের ক্যাথলিক চার্চ এ বছরের সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা একত্রিত হবেন বলে জানান কার্ডিনাল কুবাকাভ। ডক্টর ইউনুস বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন। চট্টগ্রামে কমিটি গঠনের পাশাপাশি 16টি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি সারছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মে মাসের শুরুতে ছোট আকারে কমিটি গঠন করে ধীরে ধীরে তার পরিধি বাড়াতে চায় দলটি। সুযোগ দিতে চায় স্থানীয়ভাবে প্রভাবশালী, জনপ্রিয় এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের। নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন তাদের অনেকেই। দলটির নেতারা বলছেন, জুলাই পরবর্তী মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এনসিপি। দল গঠনের পর চট্টগ্রামে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব জাতীয় নাগরিক পার্টি। আনুষ্ঠানিক কমিটি ঘোষণা না হলেও কেন্দ্রের নির্দেশেই নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি।
প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে মাঠে কর্মসূচি দিলেও এখন নারী নিরাপত্তা ও রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে সরব দলটি। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতি। সবকটি আসনকে নিয়েই চিন্তা ভাবনা করতেছি, তবে চেষ্টা করতেছি একদম সর্বসাধারণের কাছে পৌঁছানোর জন্য যতটুকু যাওয়া যায়। জেলা এবং উপজেলা কমিটিতে আমরা এমন কিছু মানুষকে খুঁজছি যারা একটা জেলা কিংবা উপজেলার হাল ধরতে পারবে এবং সেখানে নির্বাচন করতে পারবে। আমরা আপাতত নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমরা প্রথমত ফোকাস দিচ্ছি আমাদের সাংগঠনিক বিস্তারের জন্য। ভোটের রাজনীতিতে নতুন এই দলের মূলধন কি শুধুই জুলাই আন্দোলন, এমন প্রশ্ন ছিল নেতাদের কারো কারো কাছে। জুলাই অভ্যুত্থানে গণঅভ্যুত্থানের পরে যে ধরনের গণতান্ত্রিক নিরাপদ সাম্যের মানবিক মর্যাদার যে বাংলাদেশটা হওয়া দরকার, সেই বাংলাদেশে কিছু সুনির্দিষ্ট রূপরেখা আমরা তৈরি করছি, যেটা দেখে বাংলাদেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, এই বাংলাদেশই তো আমরা চেয়েছি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় প্রার্থীদের দলে ফেরাতে চায় দলটি। লক্ষ্য সুস্থ ধারার রাজনীতির চর্চায় ভোটের মাঠে নিজেদের জায়গা করে নেওয়া। যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্বদানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি এবং যে তার এলাকা নিয়ে আসলে কাজ করতে চায় কিন্তু এই রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না বা এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি। মের প্রথম সপ্তাহেই চট্টগ্রামে কমিটি গঠন হতে পারে জাতীয় নাগরিক পার্টির। শুরুতে আকার হতে পারে 50 সদস্যের, ক্রমেই বাড়বে পরিসর, এমনটি জানিয়েছেন দলটির নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ নীলফামারীতে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ নীলফামারীতে, এবং নীলফামারীতে সারাদিন, অর্থাৎ এই এলাকার যত ভোগান্তি রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী বাইপাস যে সড়কটিতে, সেই সড়কটিতে, এবং আমি যদি বলি যে নীলফামারীর আসলে দুঃখটা কোথায়, বলবো যে এই বাইপাস সড়ক, মানে সড়কটি এখন নর্মালি যেভাবে দেখা যাচ্ছে আসলেই ব্যাপারটা এমন না। সন্ধ্যা নাগাদ এই বাইপাস দিয়ে বড় বড় ট্রাক, অনেক যানবাহন আসে, যানজট লেগে যায়, দুর্ঘটনা এখানকার প্রায় প্রতিদিনের বিষয়। এখানে যারা আসলে ভোগান্তিতে পড়েন আমি তাদের কথাই জানতে চাই এবং জানাতে চাই। আমি একটু আপনার কাছেই আসতে চাই, এই যে বাইপাস সড়কটিতে, এই বাইপাস সড়কটিতে আসলে আপনাদের কি ধরনের সমস্যা হয় একটু বলবেন, ঝামেলাটা কোথায় এখানে? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমাদের এই বাইপাসে যে ভোগান্তিটা আমরা সন্ধ্যার পর থেকে শুরু হয়, সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত আপনার শত শত ট্রাক এখানে বাইপাসে আপনার জাম লাগে। জাম লাগার পরে আপনার মানুষের যে অসুবিধা, রোড পারাপারের অসুবিধা, যাওয়া আসার অসুবিধা, আমাদের নীলফামারী শহর থেকে আমরা যে বাড়ি আসবো, এই বাড়ি আসার কোনো ক্যাপাসিটি থাকে না। এই মানে বাইপাস সড়ক তো সাধারণত শহরের বাইরে দিয়ে হয়, কিন্তু আপনাদের এখানে সমস্যাটা কোথায়? রাস্তা কি সরু, অনেক বাঁক, মানে এই সমস্যাটা কোথায় এখানে? কেন এখানে দুর্ঘটনা হয়, কেন এখানে ঝামেলা হচ্ছে? আচ্ছা শোনেন, এটা হলো বাইপাসটা, আসলে এই বাইপাসটা এই দিক দিয়ে হওয়ার কথা নয়। বাইপাসটা হওয়ার কথা ছিল বাদিয়ার মোড় হয়ে আমাদের সোজা হওয়ার কথা ছিল। সোজা না হয়ে আমাদের মেয়র সাহেব যে আগে ছিলেন দেওয়ান কামাল আহমদ, উনি বললেন কি যে আপাতত এই দিক দিয়া, এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে চোরা রাস্তা, এই চোরা রাস্তা হয়ে পাকা হয়ে এই দিক দিয়ে আপাতত চলুক, কিছুদিন পরেই বাইপাসের সোজা রাস্তাটা বাইপাসটা হবে। আপনার কাছ থেকে আমি শুনলাম, আমি একটু আরো দু একজনের কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি তো এখানেই থাকেন এই এলাকার, মানে আমি দেখলাম যে এই বাইপাস সড়ক নিয়ে অনেকের অনেক অভিযোগ, এই মানে ভোগান্তিগুলো আপনার কাছে জানতে চাই। ভোগান্তিগুলো আছে, রাস্তা মানে জ্যাম লাগে সন্ধ্যার পর, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত জ্যাম লাগে, গাড়ি ঘোড়া চলাচল মুশকিল, মানুষ এমনি হাঁটা পথেও চলার সমস্যা হয়ে যায়। আচ্ছা, হাঁটা পথেও চলার সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখানে কি কোনো দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, প্রায় প্রতিদিনের দুর্ঘটনা ঘটে, একটা না একটা দুর্ঘটনা ঘটতে থাকে প্রতিদিনের, আর খুব সমস্যা হয়ে যায়। বাচ্চা কাচ্চা খুব মানে আমাদের বয়স্ক লোকগুলাও মানে রাস্তা পারাপার খুব সমস্যা হয়ে যায়, সেটা আসরের পর থেকে রাত 12টা 1টা পর্যন্ত। আচ্ছা, আমি যে বাইপাসে আছি আমি দেখাতে পারলাম যে এখানকার মানুষ আসলে এই বাইপাসটা নিয়ে খুবই ভোগান্তিতে আছে। অর্থাৎ তাদের দাবি যে সড়ক প্রশস্ত করা কিংবা যে রুট ছিল সেই রুটে আসলে নতুন একটি বাইপাস সড়ক করা। এভাবেই যদি এটা সমাধান হয় তাহলেই হয়তো সম্ভব, নতুবা
রাত বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই সড়কে চলাচল আসলে খুবই কঠিন হয়ে পড়ে। এখানকার যারা আছে তারা আসলে এভাবেই বলছে, এবং নীলফামারীতে অন্যতম কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা। তো আমরা পরবর্তী যে ডিবিসি এক্সপ্রেস, সেটি হচ্ছে আমরা বিমানবন্দর নিয়ে কথা বলতে চাই। বিমানবন্দর নিয়ে দাবি আছে এই এলাকার, অর্থাৎ নীলফামারীবাসীর। সেই সংশ্লিষ্ট তাদের সংশ্লিষ্ট মতামত আপনাদের সামনে তুলে ধরবো। এখন এ পর্যন্তই। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। যতদিন যাচ্ছে ততই চড়ছে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ। দুদেশের সীমান্তে ফের চলেছে পাল্টাপাল্টি গুলি। দুপক্ষের কর্মকর্তাদের বাদানুবাদে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। এমন সময়েই আরব সাগরে যুদ্ধজাহাজের মহড়া চালিয়েছে নয়াদিল্লি। আর ভারত আগাম সতর্কতা না দিয়ে ঝিলম নদীর পানি ছাড়ায় আজাদ কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের গরম হাওয়া। পাঞ্জাব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি। আর রাজস্থান সীমান্তে ইসলামাবাদের সেনা মোতায়েন। শনিবার রাতেও নিয়ন্ত্রণ রেখার কাছে চলেছে গুলি পাল্টা গুলি। যুদ্ধ বাধার শঙ্কায় সতর্ক নজর বিশ্বের। সেই সাথে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ। সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ভারত। বৈরী প্রতিবেশীকে যেন সেই বার্তাই দিল নয়াদিল্লি। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগামের ঘটনায় প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেবে ভারত। বাক যুদ্ধে পিছিয়ে নেই পাকিস্তানও। সিন্ধু নদের পানি বন্ধ হলেই হবে যুদ্ধ। ভারতের দিকে পাকিস্তানের ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির মন্ত্রী হানিফ আব্বাসি। এদিকে ভারত জুড়ে পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করতে চলছে চিরুনি অভিযান। দিল্লিতেই ৫,০০০ পাকিস্তানি নাগরিককে শনাক্ত করা হয়েছে। আর কাশ্মীরে ১০ সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর ভারত আগাম সতর্কতা ছাড়াই ঝিলম নদীর পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তান অংশের কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। ভারতের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং পানি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিযোগ ইসলামাবাদের। অবশ্য উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সুর নরম করলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিরোধ নিষ্পত্তির জন্য নয়াদিল্লি ইসলামাবাদ আলোচনার আহ্বান জানান তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম টেস্টে হার অথবা ড্র দেখলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় ডুববে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। তবে পরিসংখ্যান পক্ষে থাকলেও সম্প্রতি নাজমুল শান্তদের ব্যাট কথা বলছে না তাদের হয়ে। চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেটে দাঁড়িয়ে কিউরেটর জাহিদ রেজা বাবুর সাথে নাজমুল হোসেন শান্তর কনভারসেশন। আলোচনার বিষয়বস্তু যে সাগরিকের উইকেট সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যাটিং সহায়ক চট্টগ্রামের উইকেট তার চরিত্র বদলাবে কিনা বলা যাচ্ছে না, কেননা বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে একজন অতিরিক্ত বাঁহাতি স্পিনার। বাংলাদেশের টেস্ট ক্যারিয়ারে হোমে ড্র করা ১৪ টেস্টের ৭টা চট্টগ্রামের এই গ্রাউন্ডে বাংলাদেশের খেলা ২৫ টেস্টে মাত্র ২টাতে জয় দেখেছে স্বাগতিকরা। সেই ২টার একটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে। রান এসেছিল ১২৫৮, উইকেট পড়েছিল ৩৫টা। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম, ইমরুল ও মুমিনুল হক। বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছিল ১৯৬ রানের বড় ব্যবধানে। সাগরিকায় বাংলাদেশ শেষ টেস্ট খেলে গেল বছরের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টে প্রথম ইনিংসে ১৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। সাগরিকার উইকেটের অতীত ইতিহাস কেবলই ব্যাটারদের পক্ষে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১২তম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১১ টেস্টে ৬টা জয় আর ২টা করেছে ড্র। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২০তম টেস্ট খেলতে যাওয়ার আগে ১৯ বার মুখোমুখি হয়ে ৮ জয় ও ৩ ড্র দেখেছে বাংলাদেশ। রেকর্ডের জন্ম হয় সেটা ভাঙার জন্যই। মাঠের পরিসংখ্যান যাই হোক, খেলাটা খেলতে হয় ক্রিকেটারদেরই। চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে সেটা নিশ্চিতভাবেই ভালো করে জানেন হেড কোচ ফিল সিমন্স এবং ক্রিকেটাররা। সুতরাং এই টেস্ট জেতার জন্য বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশকে জিততেই হবে সিরিজ বাঁচাতে হলে, না হলে ডুবতে হবে লজ্জায়। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।